বাংলার সব থেকে উৎকৃষ্ট শিল্প যেটা বোমা শিল্প, যেখানে শওকত থেকে আরাবুল, ওদিকে আপনার অনুব্রত থেকে শুরু করে তৃণমূলের তাবড় তাবড় নেতারা, মাননীয় মুখ্যমন্ত্রী বললেন 4,40,000 কোটি টাকার বিনিয়োগ এসেছে। এর মধ্যে কি 4 লক্ষ কোটি টাকার বিনিয়োগ বোমা শিল্পে এসেছে? এইটা উনি ক্ল্যারিফাই করলেন না। আবার বলা হলো, দেখ অনেকদিন তুই ছিলিস না, টাকা পয়সার অভাব হয়েছে, সামনেই ভোট, তুই কিছুভাবে করেও টাকা পয়সাগুলোর ব্যবস্থা কর। তো সেইটার জন্য আবার গ্রিন সিগন্যাল, আবার লুট করবে বালু। কিন্তু 26-এ জিততে পারবে না, ওই সিট বিজেপি কয়েক হাজার ভোটে জিতবে। তো এটাই হচ্ছে ওর দুর্ভাগ্য। আর 1 বছরের জন্য যা করার করে নিক। কিছু না করা হয়েছে, কয়লা পাচারের জন্য কোনো বাজেট বরাদ্দ হয়নি, গরু পাচারের জন্য কোনো বাজেট বরাদ্দ হয়নি, বালি পাচারের জন্য কোনো বাজেট বরাদ্দ হয়নি, এই পাচার চক্রের জন্য একটাও বাজেট বরাদ্দ হলো না। ছি মোদী সরকার, ছি। এই শিল্পের জন্য 1 টাকা বরাদ্দ নেই। নরেন্দ্র মোদী সরকার কি করলেন? এইভাবে মানে ভাতে মারছেন চোরগুলোকে। এটাই কথা বলবো, এরা গর্গ চট্টোপাধ্যায় চুলকানি প্রিয়, চুলকাতে আসবেন না। আর যদি ইচ্ছা মানে এতই দম থাকে চুলকানোর, তাহলে যান গিয়ে শত্রুঘ্ন সিনহার বাড়ির সামনে গিয়ে এটা করার হিম্মত দেখা। এটা মোদী সরকার, ইউজিসির কনস্পিরেসি, ছাত্রদের স্বাধীনতা কেড়ে নিচ্ছে। আজকে তো অন্তত সিসিটিভি দিয়ে তোমার বিরুদ্ধে হওয়া একটা অন্যায়কে তুমি এস্টাবলিশ করতে পারলে, মানুষের সামনে তুলে ধরতে পারলে। যেহেতু এটার সাথে হিন্দু ধর্মাবলম্বীদের একটা আবেগ জড়িয়ে রয়েছে, গোমাংস ভক্ষণ বন্ধ করা উচিত। ওনারা সাথে সাথে চলে গেছে, না না তাহলে বাঙালিকে মাছ ভাত খাওয়াটার অধিকার কেড়ে নিতে হবে। দিন ফিরতে না ফিরতেই মাধ্যমিক পরীক্ষা, এবং তার আগে দেখতে পাচ্ছি যে শিক্ষক সমাজ তারা কলকাতার বিভিন্ন জায়গায় তাদের যে আন্দোলন সেই আন্দোলন করছে। অপরদিকে দেখছি বঙ্গে আবারও ঠিক বোমা বিস্ফোরণ। এই মুহূর্তে আমাদের সাথে উপস্থিত রয়েছেন অঙ্কনদা। অঙ্কনদা, বাংলা টিভি স্বাগত জানাচ্ছি। যে প্রশ্ন দিয়ে শুরু করছে, আবারও আজকে বাংলায় একটি জায়গায় দেখা গেল যে বিস্ফোরণ, সেখানে নাম জড়িয়েছে তৃণমূলের একাধিক শাসক শিবিরের নেতার। কি বলবেন? দেখুন, এই বাণিজ্য সম্মেলন শেষ হয়েছে, তো বাণিজ্যের কিছু প্রদর্শন তো দেখাতে হবে, শিল্পের কিছু প্রদর্শন তো দেখাতে হবে যে বাংলা কোন শিল্পে উৎকৃষ্ট। এই যে বাংলার সব থেকে উৎকৃষ্ট শিল্প যেটা বোমা শিল্প, যেখানে শওকত থেকে আরাবুল, ওদিকে আপনার অনুব্রত থেকে শুরু করে তৃণমূলের তাবড় তাবড় নেতারা, যে বৃহৎ শিল্পের একদম মালিক, সেই শিল্পের একটা মানে ছোট্ট প্রদর্শন হলো, ছোট্ট একটা প্রদর্শনী দেখা গেল। এই বোমা শিল্পই তো এখন পশ্চিমবঙ্গের জায়গায় জায়গায় তৃণমূল কংগ্রেস খুলে রেখেছে। তৃণমূল কংগ্রেসের সৌজন্যে বোমা শিল্প। আমি খুব অবাক হয়ে গেলাম, মাননীয় মুখ্যমন্ত্রী বললেন 4,40,000 কোটি টাকার বিনিয়োগ এসেছে। এর মধ্যে কি 4 লক্ষ কোটি টাকার বিনিয়োগ বোমা শিল্পে এসেছে? এইটা উনি ক্ল্যারিফাই করলেন না, যে কত লক্ষ কোটি টাকার বিনিয়োগ এবারের বোমা শিল্পে এসেছে। যদি বোমা শিল্পে সেই পরিমাণ বিনিয়োগ এসে থাকে, তাহলে আমরা খুশি। আগামী দিনে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ হোক, বাংলাদেশের সাথে যুদ্ধ হোক, যে কোনো যুদ্ধে এই উৎকৃষ্ট বোমা শিল্পের আমরা ব্যবহার দেখতে পাবো। অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও একবার সংসদে বললেন যে বাংলার প্রতি বঞ্চনা করা হচ্ছে, একে একে করে তৃণমূলের শাসক শিবিরের যারা একেবারেই তাই বঞ্চনা করা হয়েছে। কয়লা পাচারের জন্য কোনো বাজেট বরাদ্দ হয়নি, গরু পাচারের জন্য কোনো বাজেট বরাদ্দ হয়নি, বালি পাচারের জন্য কোনো বাজেট বরাদ্দ হয়নি, এই পাচার চক্রের জন্য একটাও বাজেট বরাদ্দ হলো না। ছি মোদী সরকার, ছি। একদম মোদী সরকার ধিক্কার, হায় হায়। একটা পাচার চক্র, এত বড় ইন্ডাস্ট্রি, একটা ছেলে কি স্ট্রাগল করেছে বলুন তো। 14 সালে রাজনীতিতে এসে 18-19 সালের মধ্যে 50 কোটির বাড়ি করে ফেলেছে। 50 কোটির বাড়ি, কতটা পরিশ্রম করেছে। এই যে পাচার চক্র, এর পেছনে ওর কতটা অবদান। লিপস অ্যান্ড বাউন্স, অন্যরকম সাউন্ডস। এই লিপস অ্যান্ড বাউন্সের মতো এই যে একটা উৎকৃষ্ট শিল্প, জলের বোতল নাকি বিক্রি করে সে, এইরকম মানে ঝাড়বাতি থেকে শুরু করে এসকেলেটার থেকে শুরু করে কি না কি করেছে ছেলেটা। এই শিল্পের জন্য 1 টাকা বরাদ্দ নেই। নরেন্দ্র মোদী সরকার কি করলেন? এইভাবে মানে ভাতে মারছেন চোরগুলোকে। উনি তো মানে কতদিন ভাবুন, ভাইপোর হিসেব করতে কবে বাজেট হয়ে গেছে। এতদিন ধরে চুলচেরা বিশ্লেষণ করেছে যে কোনো পাচার চক্র, চুরি চক্র, দুর্নীতিতে একটা বাজেট বরাদ্দ আছে কিনা। না পেয়ে হতাশায়, আত্মগ্লানিতে দগ্ধ হয়ে আজকে এইসব কথা বললো ভুলভাল। কি বলবেন বলুন? জ্যোতিপ্রিয় মল্লিক জেল থেকে বেরিয়েই নিজের বিধানসভাতে ছুটলেন, এবং সেখানে তিনি যত সামাজিক কাজ আছে সব কিছুতে হাত বাড়িয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বললেন আগে শরীরের যত্ন নিতে। কোথাও কি মমতা বন্দ্যোপাধ্যায় গ্রিন সবুজ সংকেত দিয়ে দিলেন যে বালু জেল থেকে ফিরে এসে আবার দলের একটি বড় গুরু দায়িত্ব পেতে চলেছে? শুনুন, উত্তর 24 পরগনায় তৃণমূলের যে লুঠের ইকোসিস্টেম, সেই ইকোসিস্টেমটা চালাতো এই বালু মল্লিক। লুট, অর্থ, উত্তর 24 পরগনা পুরোটাই কন্ট্রোল করতো বালু।
এই যে তৃণমূল কংগ্রেস তাকে একটা যে উৎকৃষ্ট হাবড়ার মতো কেন্দ্র দিয়েছে, এর কারণই হচ্ছে বালু তো উত্তর 24 পরগনার কেউ নয়, ও তো উড়ে এসে জুড়ে বসা, এই জেলারই কেউ ছিল না। কিন্তু কেন কে দেওয়া হয়েছিল? কারণ এই 33টা বিধানসভার প্রশাসনিক জেলা, এই জেলায় যে লুটের ভাগ আসবে, এত বড় বাংলাদেশের সাথে বর্ডার, তার মধ্যে প্রায় কয়েক কিলোমিটার আনফেন্সড বর্ডার রয়েছে, এত পাচার চক্রটাই চালাতো বালু, পুরোটা কন্ট্রোল করতো। আপনি দেখুন না, টিউশন পড়িয়ে তার মেয়ে কোটিপতি, তার বউ সমাজসেবা করে কোটিপতি, তার ঘরের ড্রাইভার মানে গাড়ির ড্রাইভার থেকে ঘরের পরিচারিকা পর্যন্ত সবাই কোটিপতি। তো এমন মানুষকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিগত 14 বছর ধরেও গ্রিন সিগন্যাল দেওয়া ছিল যে যা লুট করবি বালু তোর 7 খুন মাফ। সব ক্রিম দফতরগুলো বালুকে দেওয়া হতো, যেখান থেকে লুট দুর্নীতি এগুলো ভালো করা যায়। এই যে কেন্দ্র সরকার কোটি কোটি টাকার রেশন পাঠায়, সেই রেশনে যে এই কোটি কোটি লুট, এর তো কাণ্ডারই বালু। বালুকে আবার বলা হলো, দেখ অনেকদিন তুই ছিলিস না, টাকা পয়সার অভাব হয়েছে, সামনেই ভোট, তুই কিছুভাবে করেও টাকা পয়সাগুলোর ব্যবস্থা কর। তো সেইটার জন্য আবার গ্রিন সিগন্যাল, আবার লুট করবে বালু। কিন্তু 26-এ জিততে পারবে না, ওই সিট বিজেপি কয়েক হাজার ভোটে জিতবে। তো এটাই হচ্ছে ওর দুর্ভাগ্য, আর 1 বছরের জন্য যা করার করে নিক। দাদা, গতকাল রাতে আমরা দেখলাম যাদবপুরের একজন ছাত্রী, তিনি বললেন যে এসএফআই এর একজন ছাত্র নেতা তাকে শ্লীলতাহানি করেছে। দল বলেছে তাকে অনেক আগেই দল থেকে বহিষ্কার করা হয়েছিল। একের পর এক তৃণমূল সিপিএম এর বরিষ্ঠ নেতা থেকে শুরু করে ছাত্র নেতা, তাদের বিরুদ্ধে একাধিক শ্লীলতাহানির অভিযোগ। কি বলবে? কারণ ওদের তো শেখানোই হয়, এরকম ফাঁকা ফ্ল্যাটে লেলিন বোঝানোর কালচার রয়েছে ওদের দলের মধ্যে। এবার এটা নতুন কিছু নয়, ধানতলা, বানতলা, মরিচঝাপি, বিজন সেতু যাদের ইতিহাস, কমিউনিস্ট পার্টি গোটা বিশ্বজুড়ে তার যে ইতিহাস রয়েছে, সেই ইতিহাসে আপনি দেখতে পাবেন কমিউনিস্ট পার্টি ধর্ষণকে একটা টুল হিসেবে ব্যবহার করে এসেছে, মহিলাদের ভোগ্য পণ্য হিসেবে তারা ব্যবহার করে এসেছে। সুতরাং কমিউনিস্ট পার্টি বা কমিউনিস্ট এই নেতা কুচো, মানে এই কুচো নেতা, খুচরো নেতা, এদের এটাই কালচার। এরপর মানে এই প্রগতিশীলতার নাম করে, তবে যেই মহিলা এই দাবি তুলেছেন, মানে যে অভিযোগটি তুলেছেন, এবং তিনি, আমি জানি কিছু বছর আগে, মানে আজ থেকে প্রায় 1 বছর আগে তিনি বলেছিলেন সিসিটিভি নয়, সিসিটিভি, তিনি আবার অতি বাম, তিনি বলেছিলেন ক্যাম্পাসে সিসিটিভি বসবে না। এবার কালকে না গত পরশু দেখলাম তিনি সিসিটিভি ফুটেজ দিয়ে বলছেন, দেখো আমাকে শ্লীলতাহানির শিকার হতে হয়েছে। তুমি 1 বছর আগে বলছো আমার বোন যে শ্লীলতাহানি এই মানে ক্যাম্পাসে সিসিটিভি বসলে সেটা মনুবাদী, সেটা ব্রাহ্মণ্যবাদী, সেইটাতে আমাদের স্বাধীনতার হস্তক্ষেপ হবে। তখন তোমার মনে হয়েছে যে এইটা মোদি সরকার, ইউজিসির কনস্পিরেসি, ছাত্রদের স্বাধীনতা কেড়ে নিচ্ছে। আজকে তো অন্তত সিসিটিভি দিয়ে তোমার বিরুদ্ধে হওয়া একটা অন্যায়কে তুমি এস্টাবলিশ করতে পারলে, মানুষের সামনে তুলে ধরতে পারলে। তো এটাই আমরা প্রথম দিন থেকে বলে আসছিলাম যে ক্যাম্পাসে মুক্ত চিন্তা যেমন থাকবে, তেমনি ছাত্রছাত্রীর সুরক্ষার স্বার্থে সিসিটিভিও থাকবে। আর এসএফআই ওটা নিয়ে কিছু বলে, ওদের দলের যে বুড়ো ভামগুলো রয়েছে, তন্ময় ভট্টাচার্য থেকে শুরু করে সকলেরই একই কালচার। তন্ময় ভট্টাচার্যকে ডিওয়াইএফআই এর নতুন একটা পদ দেওয়া হলো, নতুন অধিকার দেওয়া হলো, উপদেষ্টা হিসেবে রাখা হলো, কিন্তু তিনি সাসপেন্ড হয়েছেন। ওই তো আমি, এইটা সাসপেন্ড হয় না, সিপিএম এর মধ্যে পুরস্কৃত হয়। সিপিএম এর হয়ে এখন চ্যানেলে বসে একটা বড়, মানে বিশাল বড় বিজ্ঞ মুখপাত্র রয়েছে, ধর্ষণ আরজিকর নিয়ে কত কথা বলে। সে শ্লীলতাহানির দায় 4 বছর আগে তাকে 2 বছরের জন্য সাসপেন্ড করেছিল। তো ওদের মধ্যে এটা একটা ভালো, ওদের একটা অসুস্থ প্রতিযোগিতা চলে ওদের মধ্যে। সে অসুস্থ প্রতিযোগিতা চলতে থাকুক, বাংলার মানুষ ওদেরকে প্রত্যাখ্যান করেছে। এখন চিড়িয়াখানার মতো যাদবপুর আর প্রেসিডেন্সিতে গেলে এসএফআই দেখা যায়, ওইটাই। বাংলা পক্ষ থেকে 9 তারিখে গিরিশ পার্ক মেট্রো স্টেশনের কাছে মাছ ভাতের একটি উৎসব আয়োজন করা হয়েছে। সেখানে মীনাদেবী পুরোহিতকে রীতিমতো আহ্বান জানিয়েছেন বাংলা পক্ষের যারা রয়েছেন, গর্বতা জানিয়েছেন যে তিনি আসুক এবং বাঙালিরা কিভাবে আতিথেয়তা করে সেটা মাছ ভাত খেয়েই তিনি বুঝে যান। উনি আগে শত্রুঘ্ন সিনহাকে আমন্ত্রণ জানান, শত্রুঘ্ন সিনহাকে আমন্ত্রণ জানান, কীর্তি আজাদকে আমন্ত্রণ জানান, বিবেক গুপ্তাকে আমন্ত্রণ জানান। ওনারাই তো বলছেন বাঙালির থেকে মাছ ভাত খাওয়ার অধিকারটাই কেড়ে নেবে। আমরা বলেছি গোমাংস ভক্ষণের বিরোধিতা করা উচিত, যেহেতু এটার সাথে হিন্দু ধর্মাবলম্বীদের একটা আবেগ জড়িয়ে রয়েছে, গোমাংস ভক্ষণ বন্ধ করা উচিত। ওনারা সাথে সাথে চলে গেছেন, না না তাহলে বাঙালিকে মাছ ভাত খাওয়াটার অধিকার কেড়ে নিতে হবে, পুরো নিরামিষাশী হয়ে যেতে হবে, শত্রুঘ্ন সিনহা বলেছেন। তো ক্ষমতা থাকলে গর্গ চট্টোপাধ্যায় যে তৃণমূলের ওই একটা, মানে কি বলবো, একটা শাখা সংগঠন করে, ওকে অনুরোধ করছি গিরিশ পার্কে দাঁড়িয়ে মীনাদেবী পুরোহিত
আসবেন হয়তো, কারণ মীনা দেবী পুরোহিতকে আমি যতটা চিনি তিনি হয়তো ব্যক্তিগতভাবে নিরামিষাশী, কিন্তু তিনি আমিষ ভক্ষণ যারা করেন, আমি যেমন আজকে মাছ ভাত খেয়ে বাড়ি থেকে এসেছি, এরকম অনেক দিন আছে মীনাদির সাথে আমরা একসাথে পাশে বসে মিটিং করেছি। মীনাদি তো আজ অবধি বলেননি বড় বাজারে কোথাও মাংস বন্ধ করতে হবে, মাছ বন্ধ করতে হবে। তিনি যে ওয়ার্ডের দীর্ঘ 30 বছরের কাউন্সিলর, সেখানে অনেক জায়গায় রাস্তায় ওই মাছ মাংস বিক্রি হয়। তিনি কিছুদিন আগে একটা মানে পৌরসভাতে গিয়ে বলেছিলেন যাতে তার এলাকাতে মাছ মাংস খোলাখুলি বিক্রি করা না হয়। সেটা তার এলাকার এক অংশের দাবি ছিল, জনপ্রতিনিধি হিসেবে ওনার কর্তব্য ছিল এলাকার, উনি আপনি যে কথাটা বলছেন ওই 4টে বুথ, ওই 4টে পাড়ার 4টে বুথে ওই এলাকায় যেহেতু অধিকাংশ নিরামিষাশী, তাদের দাবি ছিল আমাদের এলাকায় যেন পৌরসভা কোনো মাছ মাংস বিক্রি অ্যালাউ না করে। উনি প্রতিনিধি হিসেবে সেই কথাটা তুলে ধরেছেন। দক্ষিণ কলকাতার 86 নম্বর ওয়ার্ডে এমন 3টে পাড়া রয়েছে যেখানে কোনোদিনও আপনার আমিষ কিছু বিক্রি হয় না। 86 নম্বর ওয়ার্ড, চন্দ্রিমা ভট্টাচার্যের ছেলে ওখানকার কাউন্সিলর, ক্ষমতা রয়েছে গর্গ চট্টোপাধ্যায়ের ওখানে গিয়ে এই মাছ মাংসের করার, অনুষ্ঠান করার। আমি একটাই কথা বলবো, এরা গর্গ চট্টোপাধ্যায় চুলকানি প্রিয়, চুলকাতে আসবেন না। আর যদি ইচ্ছা মানে এতই দম থাকে চুলকানোর, তাহলে যান গিয়ে শত্রুঘ্ন সিনহার বাড়ির সামনে গিয়ে এটা করার হিম্মত দেখান, তাহলে বুঝবো আপনি বাঙালি হিসেবে বাপের বেটা, আর মমতার বেটা হয়ে কাজ করবেন না। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।